সব দিক থেকে আজকে বেশ ঐতিহাসিক একটা দিন। মানে আমার মূল বিষয়বস্তু মহাভারত, নাটক হবে, তার যে কাহিনীগুলি সেগুলি মহাভারত এবং পুরাণ সংলগ্ন। সব থেকে ইন্টারেস্টিং হলো আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মহাকাব্য এখনো এতটাই প্রাসঙ্গিক যে আজকে সুপ্রিম কোর্টকে তাকে কেন্দ্র করে একটি মামলার রায় দিতে হয়েছে। সেটা ভালো কি মন্দ সেই রায়ের বিষয়ে আমরা যাব না, তবে একটা শব্দ আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যেখান থেকে আমরা এই আড্ডাটা শুরু করতে পারি। সেটা হচ্ছে ফেথ, বিশ্বাস। আইনে বিশ্বাসের বিচার কিভাবে হবে এটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়, বরং আমরা দেখি আগের সময় কিভাবে বিশ্বাসের মোকাবিলা করা হতো বা করা যেত এবং কোথায় কোথায় করা যায়। এভাবেই যদি আলোচনাটাকে সাজাই মজাটা বোধহয় বেশি হবে। নাট্যকার হিসেবে ভাস আমাদের পরিচিত নামে, সংস্কৃত সাহিত্য এবং ইত্যাদিতে তার বিপুল প্রতিপত্তির জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেই তৈরি হওয়ার জায়গাটা সবটাই হচ্ছে অন্যান্য যারা, অর্থাৎ কালিদাস, বাণ, এদের রেফারেন্সের জায়গা থেকে ভাসের পরিচিতি আমরা পেয়েছিলাম। ভাসের লিখিত কোনো কাজ বা ভাসের তৈরি করা কোনো কাজ কিন্তু আমরা পাইনি বহুকাল। বিংশ শতাব্দীর শুরুর দিকটাতে প্রথম মালায়ালামে পাওয়া গেল কতগুলি নাটকের টেক্সট। যেই টেক্সটগুলো পাওয়া গেল সেই টেক্সটগুলোকে যিনি পেলেন, টি গণপতি শাস্ত্রী, তিনি বিশ্লেষণ করে দেখালেন যে এই টেক্সটগুলো মালায়ালামে সংরক্ষিত হলেও মূলত এগুলো ভাষের নাটক, সংস্কৃত নাটক। এ নিয়ে প্রচুর ডিবেট আছে। ইন্টারেস্টিং জায়গাটা যেটা, আমি ডিবেটের মধ্যে এক্ষুনি ঢুকবো না কারণ যেটা নিয়ে বলবো সেটা অনেকটা সময় এমনি নেবে। ইন্টারেস্টিং জায়গা যেটা দেখুন, এইখানে আমরা যদি বিশ্বাস করে নিতাম যে ভাষী এর নাট্যকার, তাহলে ডিবেটের প্রশ্ন উঠতো না। কিন্তু জ্ঞান এমন একটি জায়গা যেখানে বিশ্বাসের ভূমিকা নগণ্য বা নেই বললেও চলে। এখানে মূল ভূমিকাটা হচ্ছে প্রশ্নের, সেখান থেকে যা উত্তর পাওয়া যাচ্ছে তার থেকেও যদি বেটার কোনো উত্তর পাওয়া যায় তবেই আমরা সেটাকে খারিজ করতে পারি, নতুবা নয়। গোটা বিশ্বে আবহমান কালের জ্ঞানের যে ধারা, তাতে এটাই হচ্ছে নিয়ম। আমরা নাটক চক্রম বলে পরিচিত যে নাট্যগুচ্ছ, তার রচয়িতা ভাস কি ভাস না, এই ডিবেটে আমরা ঢুকবো না এখন। আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে এই নাটক চক্রম থেকে একটি নাটকের কথা, যে নাটকটি মহাভারত সংলগ্ন। যদি আমরা ধরেও নিই তর্কের খাতিরে যে ভাস নাটকগুলি তৈরি করেননি, তাহলেও কিন্তু এটা বেশ প্রাচীন টেক্সট। এর ভাষা থেকে শুরু করে যাবতীয় কিছু বোঝাচ্ছে। যেমন এটাও বোঝাচ্ছে নাট্যশাস্ত্রের যে নিয়মগুলি, ভরতের নাট্যশাস্ত্র বলে যা পরিচিত, তা কিন্তু ভাষের এই টেক্সটগুলো মানে না বা মানছে না। তার মানে আগের সময় বা কাছাকাছি সময়ের কোনো একটি অন্য ধারার পরিচায়ক নাটক এটি। একটি নাটককে বেছে নিচ্ছি কারণ সেটির বিষয়বস্তু মহাভারতের সাথে জড়িত, আজকের প্রযোজনাগুলো যেহেতু তাই। নাটকটির নাম মধ্যম ব্যয়ক। ব্যয়ক বেসিক্যালি একাঙ্ক একটি প্রযোজনা। ব্যয়ক সম্পর্কে অনেক কথা বলা যায়, এক্ষুনি বলার প্রয়োজন নেই, জাস্ট আলাদা করার জন্য বললাম। মধ্যম একটি শব্দ, ব্যয়ক একটি শব্দ। ব্যয়ক 10 রূপকের একটি রূপক, একটি রূপকের ধারা। মধ্যম শব্দটি খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন নাটকটা শুরু হচ্ছে, আমরা শুরু হতে দেখছি, ভরতের নাট্যশাস্ত্রের যা রীতি সেটাকে অগ্রাহ্য করে কিন্তু সূত্রধার চলে আসছে, সূত্রধর বলা যায়, ধারও বলা যায়। তিনি চলে আসছেন, এসে প্রস্তাবনা করতে শুরু করবেন। নান্দির বিষয়টাই কিন্তু এখানে থাকে না। আমরা মূল বিষয়ের মধ্যে চলে যাই, নাটকের বিষয়বস্তুর মধ্যে চলে যাই, তাহলে আমরা খানিকটা মজা পাব। এখানে প্রথম আমরা দেখছি ব্রাহ্মণ, ব্রাহ্মণী এবং তার 3 সন্তান, 3টি পুত্র, তারা বনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা যত বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে তাদের অনুসরণ করছেন আরেক ব্যক্তি যিনি দীর্ঘ চেহারা, তার চোখের মণি পিঙ্গল বর্ণ এবং তার গোটা শরীর কৃষ্ণ বর্ণের। তার চুলগুলো সম্পর্কে বলা হচ্ছে সূর্যের নবীন রশ্মি যেমন তেমন, অর্থাৎ হাওয়ায় দুলছে এবং তার থেকে যেন বিকিরণ হচ্ছে। এরকম একটি চেহারার মানুষ, যার বাহু থেকে সমস্ত শরীর অত্যন্ত সুগঠিত, বলশালী
সেই মানুষটি এদের অনুসরণ করছেন। এই গোটা বর্ণনার মধ্যে একটি মাত্র বিষয় লক্ষ্য করা, সেটা হচ্ছে বারবারই ঘুরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে দাঁত উঁচু শব্দটা। দাঁত সাদা এবং দাঁত উঁচু। আমরা যখন ছোটবেলায় পড়তাম বা আমাদের গল্প বলা হতো রাক্ষসের গল্প, আমরা জানতাম কুলোর মতন তার কান হয়, মূলোর মতন তার দাঁত হয়। এই জানাগুলো আমাদের রাক্ষস সংক্রান্ত এক ধরনের ক্যাটেগরাইজড ধারণা দিয়েছে। এই চরিত্রটিও কিন্তু রাক্ষস, ইনি ঘটোৎকচ। এবং ইন্টারেস্টিংলি রাক্ষসের যা ধারণা আমাদের কাছে তৈরি আছে তার সাথে কোথাও মিলছে না। শুধু তাই না, বারবার যখনই এর কথা বলা হচ্ছে ইন্ট্রোডাকশনে এসে, তখন বলা হচ্ছে প্রলয়কালে মহাদেবের মতন তার চেহারা এবং আচরণ। ভালো করে ভাবুন, রাক্ষস সম্পর্কে যে ধারণা বা ভাবনা আমাদের তৈরি করে দেওয়া আছে তার কতটা উল্টো দিকে দাঁড়িয়ে আছে। উপমা হিসেবে যখন প্রলয়কালে মহাদেব বা শিব এসে দাঁড়াচ্ছে, তখন কিন্তু রাক্ষস সংক্রান্ত তথাকথিত যা আর্য তত্ত্ব তা পুরো ভেঙে পড়ছে। রাক্ষস শব্দটির মধ্যে রক্ষ শব্দটি আছে। কোন কোন পুরাণে বলাও হয়েছে যে এরা রক্ষা করবেন বলে তৈরি হয়েছিলেন, এবং সেই রক্ষা করার বিষয় আসা হচ্ছে বনাঞ্চল ইত্যাদি প্রভৃতি। তার মধ্যেও আমি আজকে ঢুকবো না, বরং আমি যে জায়গাটা যেতে চাই সেই জায়গাটা আরেকটু ইন্টারেস্টিং জায়গা। মানে এই নাটকের গতি বলার আগে আমরা একটু দেখে নিই নাট্যকার হিসেবে, গল্পকার একরকম, নাট্যকার আরেক রকম। নাট্যকার হিসেবে যিনি এই টেক্সটটি তৈরি করছেন তার কলাকৌশল সংক্রান্ত ধারণাগুলো কেমন, অন্য একটি নাটকের সুবাদে একটু দেখে নিই। সেই নাটকটির নাম হচ্ছে প্রতিমা নাটকম। রামায়ণ থেকে তার বিষয়বস্তু নেওয়া। কেকয় রাজ্য থেকে ভরত ফিরছেন। কোন সময় ফিরছেন? তিনি জানেন না রাম বনবাসে চলে গেছেন। তিনি জানেন না তার মাতা পিতৃসত্য ইত্যাদি প্রভৃতির দাবিতে বেসিক্যালি পণ, বিয়ের সময় পণ দেওয়ার কথা আর কি, সেই পণের দাবিতে রামকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। দশরথ মেনে নিতে বাধ্য হয়েছে, এবং তিনি এটাও জানেন না তারপর রাজ্যে কি কি ঘটেছে। এটি রথে করে আসছিলেন, অযোধ্যার কিছুটা আগে রথটি তিনি থামাতে বললেন, কারণ অনেকটা যাত্রা, একটু বিশ্রামের প্রয়োজন। থামিয়ে তিনি দেখলেন পাশে একটি মন্দির আছে। এই মন্দিরটিতে তিনি যাবেন। মন্দিরটি তার আকর্ষণ, তার কাছে তাকে আকৃষ্ট করলো। তার কারণ হচ্ছে ওরকম একটি জায়গায় মন্দিরটি থাকার কথা নয়, অর্থাৎ এর আগে ওখান দিয়ে যাতায়াত করেছেন, তিনি দেখেন। গেলেন মন্দিরটিতে, গিয়ে দেখছেন চারটি মূর্তি রয়েছে। এখানে ছোট্ট করে বলে নিই, রামায়ণ মহাভারত যে সময়কালে এই কাহিনীগুলির বিস্তার শুরু হয়েছে, যদি খেয়াল করে দেখেন, এমনকি প্রচলিত যে মহাভারতের টেক্সট তাতেও কিন্তু কোনো মন্দিরে বা দেবালয়ে সেই অর্থে কোনো মূর্তির বিষয় নেই, থাকে না। কারণ তখনও মূর্তির কনসেপ্টই তৈরি হয়, এবং ভাস্কর্যের জায়গা যেখানে, সেখানে মূর্তি এইভাবে তৈরি করা সম্ভব হচ্ছে। আরেকটু পরে কুষাণ যুগের পর থেকে আমরা পাবো। যাই হোক, তো তিনি ওখানে একটি মন্দির পেলেন। সেই মন্দিরে ঢুকে দেখলেন চারটি মূর্তি আছে। যিনি রক্ষক মন্দিরে, তিনি বাইরে গেছিলেন, তিনি জাস্ট ফিরেছেন, ওনাকে দেখেই ফেরা, হয়তো ফিরে এসেছেন, এসে বলছেন যে আচ্ছা এই মূর্তিগুলো কার। এক এক করে পরিচয় করানো হচ্ছে। দিলীপ প্রথম মূর্তি, পরের মূর্তি হচ্ছে অজ, তারপরের মূর্তি রঘু। মানে এরা সকলেই কিন্তু পূর্ববর্তী রাজা, দশরথের বা রামের পূর্ববর্তী রাজা, ইক্ষ্বাকু বংশীয় রাজা। তিনটে মূর্তিতেই তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। করে চতুর্থ মূর্তির সামনে এসে বললেন, তোমরা কি জীবিত লোকের মূর্তি এখানে রাখো? যিনি রক্ষক তিনি বললেন, না রাখি না। ভরত বেরিয়ে যেতে চাই, রক্ষক আটকালেন। আটকে বললেন যে এই কি শ্রদ্ধা নিবেদন করবে না? আমাদের রাজা দশরথের মূর্তি এটা, তিনি সম্প্রতি মৃত। ভরত তার গোটা জীবনের, যাকে আমরা শক অফ দ্য লাইফ বলি, সেইটা পেলেন। রামায়ণে কিন্তু এভাবে বলা নেই। তাহলে নাট্যকার এটি তৈরি করলেন কেন? কারণ আমাদের যারা, আমরা যারা দর্শক, তাদের মধ্যে একটা টানা পড়েনের জন্য তৈরি করেছে। আমরা জেনে গেছি রাম বনবাসে গেছে, আমরা জেনে গেছি দশরথ মারা গেছেন সেই শোকে। এবার আমরা দেখছি যে চরিত্রটি এসছে, সেই চরিত্রটি এই রিয়ালিটিটা কখন জানবে, আদৌ জানবে না জানবে না, অজান্তেই কিন্তু আমরা বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাচ্ছি। উৎকৃষ্ট নাট্যকারের লক্ষণ।
যিনি জানেন কিভাবে ব্যবহার করতে হয় বিষয়বস্তু, যিনি জানেন নাটক রচনা করার কলা কৌশলগুলো কি কি, এবং খেয়াল করে দেখুন মূর্তি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যদি সেটিংস এর কথা ভাবেন, প্রপার্টিজ এর কথা ভাবেন, সেখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি করা হচ্ছে। এই কলা কৌশল এই নাটকেও আছে। কিভাবে আছে? খুব সহজ পদ্ধতি। এই যে ঘটোৎকচ এই ব্রাহ্মণদের অনুসরণ করে চলেছেন, করছেন মাতৃ আজ্ঞা পালনের জন্য। মা সকালবেলা উঠে বলেছেন, বাছা আমার আজকে একটু নরম মাংস খেতে ইচ্ছে করছে, তো একটিকে ধরে নিয়ে এসো। সেই মাতৃ আজ্ঞা পালন করতে যাচ্ছেন, অন্যথায় কিন্তু তার খুব একটা ইচ্ছে নেই এটা করা। এইবারে এই ব্রাহ্মণরা ভয় পেতে পেতে একটা সময় আসে যখন তারা দাঁড়িয়ে পড়ে বলে, তুমি কি চাও? সে বলে, দেখো আমি এমনি তোমাদের মারতে টারতে চাই না, আমার মায়ের এই ইচ্ছে, ফলে তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমার সাথে চলো যাকে এই কাজে লাগানো যেতে পারে। ব্রাহ্মণ প্রথমে বললেন, আমি যাব। ব্রাহ্মণ বৃদ্ধ শীঘ্ন, চলবে না। ব্রাহ্মণী বললেন, আমি যাব। ব্রাহ্মণী স্ত্রী জানাচ্ছেন ঘটোৎকচ যে আমার মায়ের স্ত্রী মাংস পছন্দ। বাকি রইল 3 ছেলে। প্রথম ছেলে বললো, যাব, সবাইকে রক্ষা করার দায়িত্ব আমার। দ্বিতীয় ছেলে সাথে সাথে বললো, না না, এ তো হতে পারে না, তুমি জ্যেষ্ঠ। এবং এই জ্যেষ্ঠ কথাটাও খেয়াল করবে, তুমি জ্যেষ্ঠ, কুলশ্রেষ্ঠ। যদি জ্যেষ্ঠ চলে যায় তাহলে সেই কুলটির ধ্বংস অনিবার্য, এরকম একটি ধারণা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখুন, রাম ছিল জ্যেষ্ঠ সন্তান, তাকে বনবাসে যেতে হয়েছে। খেয়াল করুন মহাভারতে কে জ্যেষ্ঠ সন্তান তাই নিয়ে বিবাদ। অর্থাৎ তখন আমরা যে কাঠামোর মধ্যে বসবাস করছি বা এই ভূখণ্ডের মানুষ বসবাস করছে, সেই কাঠামোর মধ্যে সম্পত্তির বিভাজনে এই জ্যেষ্ঠত্বের বিপুল বড় ভূমিকা আছে। ফলে দ্বিতীয় জ্যেষ্ঠকে যেতে দেবেন না। তৃতীয় লাফিয়ে সামনে চলে আসে। তৃতীয় এসে বলছে, না না, ব্রহ্মবাদীরা বলেছেন জ্যেষ্ঠকে রক্ষা করতে হবে, আমি যাব। স্বভাবতই সে ছোট। এবার এই কে যাবে, এই তর্কাতর্কির মধ্যে মা এবং বাবা দুজনেই জড়িয়ে পড়ে। প্রথমে বাবা বলেন, জ্যেষ্ঠ আমার প্রিয়, তাকে আমি ছাড়তে পারব। মা বলেন, কনিষ্ঠ আমার প্রিয়, তাকেও আমি ছাড়তে পারব। বাকি রইল কি? মধ্যম। এবং মধ্যমটির একটি চমৎকার উক্তি আছে। উক্তিটি হচ্ছে, যার প্রতি পিতামাতাই সন্তুষ্ট নয় বা প্রসন্ন নয়, তার জন্য কে আছে? নাট্যকার খেলতে ভালো জানে। ওখানে ঘটোৎকচের মুখে একটি সংলাপ বসিয়েছে। ঘটোৎকচ খুব গম্ভীর ভাবে বলে, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তাড়াতাড়ি চলে এসো। ওই একটি প্রসন্ন শব্দ, তার ব্যবহারটি। আরেকটা দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে এইবার কি ঘটবে। এই দ্বিতীয় সন্তান যেতে যখনই রাজি হয়ে যায়, তখনই দ্বিতীয় সন্তান একটি অনুরোধ করে যে আমি তো চলে যাব, তার আগে আমি একবার তৃষ্ণা নিবারণ করতে চাই, কাছে একটি সরোবর আছে, যাব, জল খাবো, চলে আসবো। ঘটোৎকচ বলেন, আচ্ছা ঠিক আছে, যাও বাবা। জল খেতে যায়, ফিরছে না, দেরি হচ্ছে। মায়ের খাবার সময় পেরিয়ে যাচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে। একটা সময় ঘটোৎকচ চিৎকার করে ডাকতে থাকে, মধ্যম মধ্যম। মধ্যমকে ডাকছে কিন্তু ওই ছেলেটির নাম আমরা জানি না। বস্তুত আমরা কাহিনীতে ব্রাহ্মণটি ছাড়া কারোর নামই জানছি। এই যখন মধ্যমকে ডাকা হচ্ছে, ঠিক তখন আরেক মধ্যম সেই ডাক শুনতে পাচ্ছে। এবং এর মধ্যে আমরা জেনে গেছি যে এই যে মধ্যমকে ডাকা হওয়ার পরিসরের আসার মধ্যখানে আমরা জেনে গেছি যে পাণ্ডবরা ওই বনে রয়েছে। এবং এও জেনে গেছি পাণ্ডবরা সকলে মিলে নেই, তাদের 4 জন চলে গেছেন ধৌম্যর কাছে, এটি যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞে অংশ নিতে। রয়ে গেছেন একমাত্র ভীম, মধ্যম পাণ্ডব, এবং তিনি আবার ব্যায়াম ট্যায়াম করেন, আশ্রমের কাছাকাছি থাকেন না। অর্থাৎ ব্রাহ্মণেরা আশা করেছিল পাণ্ডবরা এসে বাঁচাবে, সেইটা সম্ভাবনা খুব কম। কিন্তু ঘটোৎকচ যখন মধ্যম বলে ডাকছে, আমি অনুমান দেওয়ার চেষ্টা করবো না, তবু ওই খানিক যেহেতু নাটক করেছি, ফলে এক ধরনের লোভ তো হয়। ধরুন ডাকটা যদি খানিক এরকম হয়, মধ্যম, বহুত যাওয়ার ক্ষমতা রাখে। এই ডাকটি ভীমের কানে পৌঁছচ্ছে, এতক্ষণ যা কিছু হয়েছে কিচ্ছু পৌঁছবে। ভীম বলছেন, এই এত বনস্থলী ভেদ করে এরকম একটা স্বর আমার কানে এলে সরকার, এবং স্বর শুনে মনে হচ্ছে এই স্বরটা যেন অর্জুনের মতো।
তার ছোট ভাই। এই তিনি ব্যায়াম বন্ধ করলেন, তার ইন্টারেস্ট জাগলো এবং তিনি চললেন, পৌঁছলেন জায়গায়। গিয়ে দেখলেন তারই মতন প্রায় দেখতে একটি ছেলে, ছেলেটিও দেখছে তারই মতন দেখতে একটি লোক। আমরা টেনশনে পড়ছি, মানে এরা কি জেনে যাবে এরা বাবা ছেলে? নাট্যকার জানতে দিলেন না, কারণ এই খেলায় নাট্যকার দক্ষ। তিনি কি করলেন, তিনি খুব ছোট্ট একটা কাজ করলেন। তিনি বললেন ভীমের মুখ দিয়ে মধ্যমের গুণাবলী কি কি। ভীম খানিক মধ্যমের গুণাবলী ব্যাখ্যা ট্যাখ্যা করলো, করে বললো ঠিক আছে আমি এর জায়গায় যাব। ততক্ষণে ব্রাহ্মণের মধ্যম সন্তানটি এসে পৌঁছে গেছে, বলে আমি এর জায়গায় যাব। ঘটোৎকচের কোনো অসুবিধা অ্যাজ নেই, ঘটোৎকচ নিয়েই যেতে চায়। কিন্তু যেহেতু দর্প ভরে ডেকেছে, সুতরাং ভীম বললেন আমাকে দর্প ভরে ডাকলে আমি যাই না ভাই, তোমাকে আমাকে পরাজিত করে নিয়ে যেতে হবে। দুজনে লেগে গেল মারামারি। এই মারামারির পর্যায়টা আমরা আপাতত ছেড়ে রাখি, ওরা একটু মারামারি করতে থাকুক, আমরা ফিরে যাই মহাভারতের মারামারি। কারণ সবার আগে আমাদের যেটা খেয়াল করা দরকার, এরকম ঘটনা মহাভারতের প্রচলিত টেক্সটে আছে না? নেই, একদমই নেই। আমরা সচরাচর যে টেক্সটটি পড়ি সেটা গুপ্ত যুগে সম্পাদিত টেক্সট, সেটা আমরা পড়ি। এবার মহাভারতের মূল টেক্সট কি ছিল এইটা জানা কি সম্ভব? আদৌ সম্ভব কি সম্ভব না সেটার গল্পে আমরা একটু ছোট্ট করে চলে আসি। ভান্ডারকার ইনস্টিটিউট একটা সময় মহাভারতের ক্রিটিক্যাল এডিশন তৈরি করার চেষ্টা করেছে, করেওছে, চমৎকার কাজ। এইটা করতে গিয়ে তাদের কি কি করতে হয়েছে? বাংলা, মৈথিলি, কাশ্মীরে তখন সারদা লিপি ইত্যাদি প্রচলিত গ্রন্থ, মালায়ালাম, এই সমস্ত জায়গা থেকে তাদের টেক্সট বা পুঁথি সংগ্রহ করতে হয়েছে। একটা নয়, 1259টি পুঁথি তারা পারস্পরিক আলোচনা করেছেন, করে তাদের ক্রিটিক্যাল এডিশনটি তৈরি করেছে। কি জানাচ্ছে এটা? জানাচ্ছে যে মহাভারত বলতে কোনো একরৈখিক একই রকম ধারা কিছু নেই, এবং সেটা কি গুপ্ত যুগের টেক্সটই জানাচ্ছে না? সেও জানাচ্ছে। জয়কাব্য যখন ব্যাস তৈরি করছেন বলে ধরা হচ্ছে, সেই জয়কাব্য পরবর্তীকালে মহাভারতের আকার ধারণ করেছে। দেবলোকে তার একটা আকার, শ্লোকের সংখ্যা একরকম, মানবলোকে শ্লোকের সংখ্যা একরকম, এগুলো সব ওর মধ্যেই রয়েছে। আরো যেটা ইন্টারেস্টিং ভাবে রয়ে গেছে সেটা হচ্ছে এই গল্প বলার ধরন। যদি দেখেন গুপ্ত যুগের যে টেক্সটটি, সেই টেক্সটটি শুরু হচ্ছে কোত্থেকে? কুলপতি সৌনক নৈমিষারণ্যে একটি যজ্ঞ করেছেন, সেই যজ্ঞে উগ্র শ্রবা গিয়ে পৌঁছেছেন। উগ্র শ্রবা নামটিও খুব ইন্টারেস্টিং। পৌঁছেছেন, পৌঁছে তিনি ওখানে একটি গল্প বলবেন। যে গল্পটি বলবেন সেই গল্পটি তার খানিক আগে তিনি শুনে এসছেন জন্মেজয়ের সর্পসত্রে। শুনেছেন কার কাছে? বৈশম্পায়নের কাছে। ছোট ছোট ইনফরমেশন দিয়ে রাখি। উগ্রশ্রবা তিনি কিন্তু ব্রাহ্মণ নন, তিনি শূদ্র মূলত। বৈশম্পায়ন তিনি ব্রাহ্মণ বলে পরিচিত। এরা সকলে সূত, গল্প বলে, সূত বা সুত। এই গল্প বলার ছলে কিন্তু গোটা মহাভারতের টেক্সটাই বই। এরাই শুধু দুজন গল্প বলেন না, গোটা মহাভারত জুড়ে অনেকেই গল্প বলেন। লোমশ মুনি থেকে শুরু করে, নারদ থেকে শুরু করে, মার্কণ্ডেয় থেকে শুরু করে, একটা গল্পের মধ্যে আরেকটা গল্প, সেই গল্পের মধ্যে আরেকটা গল্প, অর্থাৎ অজস্র গল্পের সংকলন মহাভারত। এবং সব থেকে ইন্টারেস্টিং, যার নামে পরিচিত তিনি বারবারই সেখানে আবির্ভূত হন এবং তাকে আপনি বলে সম্বোধন করা হয়, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এরকম কোন রচনা আধুনিককালে পড়েছেন যেখানে লেখক নিজে আসছেন এবং নিজেকে আপনি বলে সম্বোধন করছেন? ন্যারেটিভের ইন্টারেস্টিং স্টাইল। সাথে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে আসলে একজনের হাতে এই টেক্সট তৈরি হয়নি, হতে পারেও না। ফলে বিভিন্ন ধারা আছে, এই বিভিন্ন ধারার কিছু সুযোগ আছে, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। আমরা দেখব নাট্যকার এই সুবিধাটিকে কিভাবে ব্যবহার করেছে। এতক্ষণ অব্দি যে অংশটি বললাম, আগে সেই অংশটির কথা একটু বলে নিই, তার ব্যাখ্যা বা বিশ্লেষণের কথা একটু বলে নিই। আচ্ছা, সময়টা আমাকে একটু যদি ধরিয়ে দিও। হ্যাঁ, ছোট্ট করে ব্যাখ্যা করি। ব্রাহ্মণ এবং তার 3 সন্তান ব্রাহ্মণী সমেত তারা যাচ্ছিলেন বনপথে। এই গল্পকে আমরা আগে কোথাও পেয়েছি?
মহাভারতের সচরাচর যে টেক্সটগুলো তার মধ্যে নেই আমি বলেছি, কিন্তু এই গল্পের ধাঁচ রয়ে গেছে। খেয়াল করে দেখুন, এক চক্রা নগরীতে যেখানে ভীম বকের বধ করবেন, বকাসুর বধ করবেন, সেইখানে কিন্তু এই ডিলেমাটা তৈরি হয়েছে। ব্রাহ্মণের পরিবারকে পাঠাতে হবে একজনকে। কেন না, সেখানকার রাজা সে রাজ্য রক্ষা করতে পারে না, তাই বকাসুরের সাথে সে চুক্তি করেছে, চুক্তি অনুযায়ী একজন করে মানুষ একটি পরিবার থেকে পাঠাতে হবে। খেয়াল করা দরকার কিন্তু যে ওই সময়কার, যে সময়কারই এভিডেন্স আমরা পাই না কেন, সেই সময়কার অবস্থা, রাজনৈতিক প্রশাসনিক অবস্থা কি আমাদের জানিয়ে দিচ্ছে। সেইখানে ডিলেমাটাও তৈরি হচ্ছে, কে যাবে ব্রাহ্মণ পরিবার থেকে, তাই নিয়ে এ ওকে ও তাকে এগুলো চলছিল। সেই ছাঁচটাকে ধরে এখানে বসিয়ে দিয়েছে। তার সাথে আর কি করেছে, আর যেটা করেছেন সেটা আরো ইন্টারেস্টিং। মহাভারতে তার রেফারেন্স আছে নানান পুঁথিতে, কিন্তু মূলত সম্ভবত এই কাহিনীর বীজ রয়ে গেছে ঐতরেয় বলে ব্রাহ্মণটিতে। ঐতরেয় ব্রাহ্মণের যে কাহিনী, অনেক সময় বলা হয় যে এটা বেসিক্যালি ঋগ্বেদ থেকে এসছে এই কাহিনীর বীজ। এটা বলা মুশকিল, কারণ ঋগ্বেদের যে অংশে এই কাহিনীর বীজ রয়েছে সেটি দশম মণ্ডল বলে পরিচিত, এবং দশম মণ্ডল ঋগ্বেদের বাকি টেক্সটগুলোর মধ্যে প্রক্ষিপ্ত, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তৈরি করে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা প্রমাণিত। সুতরাং কোনটা কোথা থেকে এসছে বলাটা খুব ডিফিকাল্ট। আমরা ঐতরেয় ব্রাহ্মণকেই সামনে রাখি। রাখলে আমি কি দেখতে পাচ্ছি, এটি কাহিনী পাচ্ছি, সুনশ্বেপের কাহিনী। হয়তো আপনাদের অনেকেরই জানা। সুনশ্বেপ একটি ব্রাহ্মণ সন্তান। সেই বাচ্চাটি বলির জন্য পৌঁছে যাচ্ছে এক রাজার যজ্ঞে। কি করে পৌঁছচ্ছে? রাজা হরিশ্চন্দ্র পুত্রের জন্য বরুণের কাছে প্রার্থনা করেছে, অনেকদিন পুত্র হচ্ছে না। প্রার্থনা করার ফল বরুণ বলেছে, আচ্ছা ঠিক আছে তোমার পুত্র হবে, কিন্তু যে পুত্র হবে সেই পুত্রকে দিয়ে তোমায় যজ্ঞ করতে হবে। পুত্র জন্মায়, পুত্রের নাম রোহিত। এবার বরুণদেব বলতে শুরু করেন, আমার জন্য যজ্ঞ করো। হরিশ্চন্দ্র এড়াতে শুরু করেন। করতে 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 রোহিতের সেই বয়স হয় যখন সে ধনুর্বাণ ধারণ করতে পারে, কবচ ধারণ করতে পারে। রোহিত রাজ্য ছেড়ে পালিয়ে যায়, পরামর্শই পালায়। এইবার বরুণদেব ক্ষিপ্ত, সাপ দিয়েছেন। সাপের ফলে হরিশ্চন্দ্রের উদরী হয়েছে, অর্থাৎ বেশি দিন আর বাঁচবেন না। ফলে রোহিতের জন্য আরেকটি দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বাবাকে রাখবো না নিজেকে রাখবো। দ্বন্দ্বের সমাধান করতে কি করে? সচরাচর রাজা বা রাজ পরিবার যা করে থাকে, সামনে বলির পাঁঠা হিসেবে সে একটি পরিবারকে পেয়ে যায়। সেই পরিবারটি ব্রাহ্মণ পরিবার, দরিদ্র এবং দুস্থ। খেয়াল করবেন, ব্রাহ্মণ পরিবার, দরিদ্র এবং দুস্থ। যে পরিবারটিকে পায় সেই পরিবারটি বাবা এবং মা ঠিক করে নেয় কে যাবে, অর্থাৎ সন্তান বিক্রি করতে তারা রাজি হয়ে যায়। আমার ধারণা আপনারা বোধহয় কয়েকদিনের মধ্যেই, 3-4 দিনের মধ্যেই খবরের একটি কাগজে খবর ছিল, সন্তান বিক্রির খবর পশ্চিম। প্রথাটি চলছে, চলে কিন্তু দারিদ্র্যের জন্য। তো এরাও রাজি হয়ে যান, এবং সেখানেও এই বিষয়টিরই অবতারণা হয়। বাবা বলেন জ্যেষ্ঠকে ছাড়বো না, মা বলেন কনিষ্ঠকে ছাড়বো না, মধ্যিখানে পড়ে যায় মধ্যম, সেটি হলো সুনশ্বেপ। রোহিত বলে তোমাকে নিয়ে বলি দেবো আমার বদলে, তাহলে বরুণদেব সন্তুষ্ট হবেন। বরুণের সাথে কথা হয়, বরুণ রাজি হন যে আচ্ছা ঠিক আছে ওকে বলি দাও, কোনো অসুবিধা নেই। হিড়িম্বা নরমাংস খেতে চেয়েছিল বলে তো আমরা গল্পটা শুরু করেছিলাম। রাক্ষস তো নরমাংস খায় তো, ব্রাহ্মণ সন্তান বেঁচে তো, রাজা নরবলি দেয় তো। খেয়াল করি আমরা, খেয়াল করিয়ে দেওয়ার জন্য খেলাগুলো খেলছেন না, মনে করিয়ে দিচ্ছেন। পুরাণের নানান অংশ থেকে গল্প টেনে এনে দুটোকে মিশিয়ে দিলেন। যারা তখনকার আমলে অন্তত নাটকটি দেখতেন তাদের পুরাণ সংক্রান্ত কিছু ধারণা থাকতো, কারণ ছোট থেকে শুনে শুনে বড় হচ্ছে। খুব সহজেই তারা চিহ্নিত করতে পারবেন যে এই দুটি গল্পকে মেশানো হয়েছে। নাট্যকার সরাসরি বলে দিচ্ছেন, কিন্তু মিশিয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে, সামান্য বুদ্ধিমান দর্শক হলে যেমন পড়ার ক্ষেত্রে টেক্সটের সাথে সাবটেক্সটের অভ্যাস দরকার হয়, দেখার ক্ষেত্রেও টেক্সটের সাথে সাবটেক্সট দেখতে শেখার অভ্যাস দরকার হয়। সামান্য বুদ্ধিমান দর্শক হলেই বুঝতে পারবেন নাট্যকার বলতে চাইছেন দুদিকেই ভাই নরবলির প্রথাটা খারাপ। দাড়িপাল্লা একদিকে হেলে নেই, দুদিকেই আছে।
এবং দুটোই খারাপ বলে দুটোকেই থামাতে হবে, এটা বলছেন না, জানিয়ে দিচ্ছেন। এই জানিয়ে দেওয়ার খেলার মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে ওই কৌশল, তার অমোঘ কৌশলের ব্যবহার, নাট্য মুহূর্ত তৈরি করার ক্ষমতা। আমরা গল্পটা ঠিক যেখানে ছেড়েছিলাম, দুজনের মারামারি হচ্ছে, সেইখানে ফিরে যাই। এবার বাদ বাকি কৌশলগুলো দেখে নিই। এই যে দুজনের মারামারি হচ্ছে, এই মারামারিতে দেখা যাচ্ছে কেউই কাউকে হারাতে পারছে না। শেষ হতো ভীম বলছেন, আচ্ছা ঠিক আছে চলো যাবো আমি তোমার সাথে, বলে তার সাথে যেতে শুরু করছে। কোথায় যাবেন? হিড়িম্বার কাছে। পৌঁছলেন হিড়িম্বার সামনে। হিড়িম্বা আমাদের বঙ্কিমের মতন সংলাপ বলতে পারতেন, এই বন্দি আমার প্রাণেশ্বর, বললেন না, একটু অন্যরকম করে জানিয়ে দিলেন যে বন্দিটি তার বড় প্রিয়। এবং ভীম বললেন, এইটা কিরকম হলো? আমরা রাজ্য হারিয়ে মনে মনে ঘুরে বেড়াচ্ছিলাম, তুমি আমাদের ডেকে এরকম করে দিলে, এইটা কিরকম হলো? হিড়িম্বা মৃদু হেসে বললেন, এইরকমই হলো। তাহলে হিড়িম্বার উদ্দেশ্য কি ছিল? জনমাংস ভোজন, নাকি পাণ্ডবরা দুর্গত অবস্থায় দাঁড়িয়ে আছে, দুস্থ হয়ে পড়েছে, তাদের আশ্রয় দেওয়া? বিবেচনার ভার কিন্তু দর্শকের উপর ছেড়ে দিয়েছে নাট্যকার, শুধু ইঙ্গিত দিয়ে রেখেছে। হিড়িম্বা কিন্তু একবারের জন্য সন্তানকে বলেননি, আচ্ছা তাহলে আরেকটি নরকে ধরে নিয়ে এসো, আমি খাবো। বিদ্রুপ বা শ্লেষ, তার পরিণত ব্যবহার মুগ্ধ করে আমাদের। আমরা সচরাচর, এখন তো তথাকথিত সোশ্যাল মিডিয়ার জমানা, আমরা সচরাচর যে শব্দটির সাথে খুব পরিচিত সেটি হলো খিল্লি। খিল্লিতে যে বুদ্ধির ছোঁয়া পাওয়া যায়, একটি জিনিস তাতে খুব কম পাওয়া যায়, তা হলো মমত্ববোধ। যার প্রতি আমি শ্লেষ বর্ষণ করছি, সেও কোনো না কোনো কারণে ওইখানে এসে পৌঁছেছে, এবং তার ব্যক্তিগত কাজ নয় ওটা, শুধু সামাজিক প্রকল্পই ওখানে পৌঁছেছে। তার প্রতি আমার যদি ক্রোধ থাকে, অভিমান থাকে, সঙ্গত, বাদ বাকি সমাজের প্রতি আমি তাকে সেইটুকু জায়গা দেব না যে তার যতটুকু মানবিক পরিসর আছে। নিজের ইচ্ছেতে সে সবটা বিবর্তিত হয়নি, চোর ডাকাত খুনি তৈরি হয় না নিজের ইচ্ছেতে শুধু। ফলে শ্লেষ বা বিদ্রুপের ব্যবহারের সাথেও আবশ্যকীয় অঙ্গ হচ্ছে মমত্ব, যা ক্লাসিক নির্মাণ করে। এবং ইনি নাট্যকার হিসেবে এতটাই শক্তিশালী, ইনি এগুলো জানেন, বোঝেন, শুধু বোঝেন না, অনুভব করেন। শব্দটি ব্যবহার করা ভালো, অনুভব করেন বলে এভাবে কে রচনা করতে পারে। এবং কোন সময় পারে? মহাভারতে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, পাণ্ডবেরা দল বেঁধে আসছেন, হস্তিনাপুরে ঢুকবেন, চারবাক বলে একটি রাক্ষসের কথা আমরা শুনতে পাই। এই চারবাক কি সেই চারবাক যারা বস্তুবাদী হিসেবে পরিচিত? মানে যারা প্রশ্ন করেন, যারা অলৌকিকত্বে বিশ্বাস করেন না, যারা পুনর্জন্ম পরজন্মে বিশ্বাস করেন না, যাদের পাপ পুণ্য নীতি নৈতিকতা এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রচলিত যে ধারণাগুলো তার থেকে অন্য রকম, এরা কি সেই, ইনি কি সেই চারবাক? মহাভারতের প্রচলিত যা টেক্সট তা আমাদের জানায় না। কি জানায়? জানায় চারবাক হলো একটি রাক্ষস। মাথায় রাখবেন, আবার আমরা রাক্ষসে ফিরে এলাম। চারবাক রাক্ষস কি বলছে? যুধিষ্ঠিরের নিন্দা করছে, পাণ্ডবদের নিন্দা করছে। কেন নিন্দা করছে? এই যে তুমুল যুদ্ধ হল, অষ্টাদশ আর একাদশ অক্ষৌহিনী সেনা, দুটি পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, সম্পদের দখলের দ্বন্দ্ব, পড়লো কত লোক? সেই লোকগুলোর জীবনের কোনো দাম ছিল না। সাথে সাথে কিন্তু চারবাককে দাগিয়ে দেওয়া হলো, এ বেটা বজ্জাত, এ বেটা দুর্যোধনপন্থী। যেমন এখনকার যুদ্ধে হয়, আপনি যখন তর্কে পারেন না তখন অন্য কাউকে আরেকটা দাগ দিয়ে দিতে পছন্দ করেন। দিয়ে দিলে সুবিধা হয়, নিরাপদ বোধ হয়, কারণ আপনাকে ভাবতে হচ্ছে না। নাহলে তো উত্তরটা ভাবতে হবে, যেখানে আপনি পাচ্ছেন না উত্তর খুঁজে দিতে পারছেন না। তখনও সেই খেলাটাই চলতো। তাই কি দুর্যোধনপন্থী করে দেওয়া গেল, এবং যা করা গেল সেটা হচ্ছে পাণ্ডবদের কিছু করতে হলো না। ব্রহ্মতের চারটিখানি বিষয় না। যুধিষ্ঠিরের অনুগামী যত ব্রাহ্মণ ছিলেন তারা ব্রহ্মতেজে সেই রাক্ষসকে দিলেন পুড়িয়ে। আচ্ছা, সে ব্রহ্মতেজ না হলো, উড়লো তো লোকটা,
রাক্ষসী রূপ, মানে পোড়ানো যায়, মানে পোড়ানো হয়, মানে ঠিক ইউরোপের অন্ধকার যুগে ডাইনিদের শুধু পোড়ানো হতো, আমরা আসলে ভীষণ মিষ্টি ছেলে, এটা খানিকটা প্রবাদবাদ করি, আমরা ততটাও মিষ্টি নই। আমাদেরও এই জাতীয় বিষয় আছে, এই জাতীয় ইতিহাস আছে, বলার ধরন আলাদা বলে চিহ্নিত করতে পারাটা একটু ডিফিকাল্ট হয়। এই মহাভারতের টেক্সটই তো জানাচ্ছে এই কথা। সেই মহাভারত নিয়ে এই নাট্যকার এই নাটকটি লিখছেন, লিখতে স্পর্ধা করছেন সেই সময় যখন বর্ণাশ্রম তথাকথিত অসম্ভব করা। আজকে আমরা যে গণতান্ত্রিক পরিসর বলে পরিচিত পরিসরে বসবাস করি, সেখানে আপনি একটি অপরাধ করলে তার বিচার করার জন্য কতগুলো সিস্টেম তৈরি করে দেওয়া আছে। এক্ষুনি আপনার ক্যাপিটাল পানিশমেন্ট হতে গেলে বেশ কিছু মানুষ বলবেন এ দিয়ে কোনো কাজ হয় না ভাই, পৃথিবীতে দেখা গিয়েছে, বরং সংশোধনের চেষ্টা করি। একদল বলবেন এটাই দরকার, তর্কটা হবে, তখন কিন্তু তর্ক হওয়ার পরিসর নেই। সেই বর্ণাশ্রমের মধ্যে দাঁড়িয়ে এই মানুষটি এই নাটকটি রচনা করার স্পর্ধা দেখাচ্ছেন, যেইখানে দাঁড়িয়ে তাকে কিন্তু পুড়িয়ে দেওয়া যায়, শুলবিদ্ধ করা যায় ক্ষমতার হাতে। তাহলে আরেকটু উল্টো পাঠে চলে আসি, যদি যাই তাহলে করা গেল না কেন, করা হলো না কেন? কারণ ঠিক যতটাই ক্ষমতাকে বাঘ বলে মনে হয়, ক্ষমতা ঠিক কত বড় বাঘও নয়। আপনি যদি জানেন কোথায় ধরতে হয়, তাহলে আপনি বাঘকে বেড়াল বানাতে পারেন। কোথায় ধরতে হয়? ধরতে হয় সেই জায়গায়, যেই জায়গাটা ক্ষমতার হাতে থাকে না, সেটা হলো যুক্তি। ধরবার সময় কি করবেন? হাতুড়ি পিটবেন না, কারণ হাতুড়ি পিটলে আপনাকে হাতুড়ি রাখার দায় জেলে পাঠাবে। কিন্তু ধরবার সময় যদি আপনি মিষ্টি মিষ্টি হেসে বলেন আপনি সবই ঠিক বলেছেন, কিন্তু সব ঠিক যদি আপনি জানতেন, তাহলে ব্রহ্মাণ্ড তো আপনিই চালাতেন। এর জন্য কি আপনি আমাকে ফাঁসি দিতে পারবেন? একটু ডিফিকাল্ট। শ্লোক অপূর্ব একটি বিষয়, শ্লেষাত্মক শ্লোক আরো অপূর্ব একটি বিষয়। শ্লেষ, ব্যঙ্গ, হাস্যরস চিরকালের অস্ত্র। অস্ত্র বলে অ্যারিস্টটলের পোয়েটিক্সে ট্র্যাজেডি নিয়ে কথা আছে, কমেডি নিয়ে কথা নেই। বলা হয় কমেডি বলে একটি ভার্সন ছিল, হারিয়ে গেছে। উমেরতো ইকোর একটি অসামান্য উপন্যাস আছে জাস্ট এটিকে অবলম্বন করে। প্লেটো পরবর্তীকালে বলছেন ওই হাস্যরস সব করা যাবে না, যারা এসব করে তাদের বিদায় করে দাও। বলছেন তো, জানাচ্ছেন তার রিপাবলিকে ঠাঁই হবে না। আমাদের এখানে নাট্যশাস্ত্র জানিয়ে দিচ্ছে নট নটি শূদ্র। কেন শূদ্র হলো সে কথাটা বলে শেষ করি আজকের আড্ডা। ভরতকে নাটক শেখানোর দায়িত্ব নিলেন ব্রহ্মা। কেন নিলেন? কারণ দেবতারা গিয়ে তার কাছে অনুযোগ করলেন মানুষ বড় রসাতলে যাচ্ছে, পাপে ছেয়ে গেছে, ফলে ওদের ঠিক করার জন্য আপনি একটা দাওয়াই দিন। ব্রহ্মা বললেন দাওয়াই আছে, আমি নাট্যশাস্ত্র তৈরি করেছি, এইটা একজনকে শিখিয়ে দিচ্ছি, সেই সবাইকে ওখানে গিয়ে নাটকের মাধ্যমে সব বুঝিয়ে দেবে, নাটকের মাধ্যমে বুঝিয়ে দেবে। আপনাদের মধ্যে অনেকেই যারা আছেন এখানে, তাদের মধ্যে অনেকেই নিয়মিত থিয়েটার প্র্যাকটিশনার। আমি জানি না আপনারা মাথায় রাখেন কিনা যে আপনাদের প্র্যাকটিস আমাদের সমাজকে অনেক কিছু চেনায় বা জানায়। তখন এটা মাথায় রাখা হতো বলে ব্রহ্মা কাজটি করতে গিয়ে বললেন কাকে ডাকবো? ভরতকে ডাকো। ভরতকে শেখানো হলো। কিন্তু ভরত একা তো করতে পারবেন না, ভরতের সঙ্গে লোক লাগবে। সে লোক কারা হবে? দেবতারা বললেন এই বড় কষ্টের কাজ। সত্যি তাই, তাদের ক্ষীণ শরীর, তাদের পক্ষে এত কষ্ট করা সম্ভব। কে পারে? মুনি ঋষিরা পারে, কারণ তারা মাঝে মাঝে উপবাস করেন, নানান ধরনের যজ্ঞ করেন, তপস্যা করেন। অর্থাৎ শরীরে কষ আছে, খেতে না পাওয়ার দম আছে, তাদের ডাকা। তারা শিখলেন নাট্যশাস্ত্র। রম করে প্রথম নাটক হয়ে গেল। দেবতাদের অমৃত নিয়ে দানবদের উপর বিজয়, সেই নাটকের বিষয়বস্তু পাওয়া যায় না টেক্সট, কিন্তু হয়ে গেল। তারপরেই কেলেঙ্কারিটা হলো। এই যে যারা নটনটি হিসেবে তৈরি হলে, নটেরা হচ্ছেন মুনি ঋষির দল, নটিরা হচ্ছেন সব থেকে নটখট বিষয়বস্তু, অর্থাৎ অপ্সরাদের দল, গান্ধর্বীদের দল। তাদেরও জাতকুলমান চরিত্র খুব একটা নেই। এই সব লোকগুলো এক জায়গায় যখন জড়ো হয়েছে, তারা কি করতে পারে? তারা মুনি ঋষি থেকে শুরু করে দেবতা সবাইকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করলেন নাট্য রচনা এবং নাট্য প্রযোজনার মাধ্যমে। সবাই ক্ষিপ্ত হয়ে গেল, এ কি হচ্ছে? আমাদের মান আমাদের দিকে ফিরে আসছে, ব্রহ্মার কাছে চলে যাওয়া হলো। এরকম হচ্ছে
রোমা বললেন আচ্ছা ঠিক আছে, ওদের সব বেটাকে আমি শূদ্র করে দিলাম। আপনারা সেই শূদ্রদের বংশ। এখন প্রশ্ন হচ্ছে, তার গৌরব অনুভব করবেন নাকি তার জন্য লজ্জা পাবেন? আমি জানি এই বিবেচনার ভার আপনাদের হাতে, কিন্তু আমি এটুকুন জানি চিরকালই ভারতবর্ষে এমন নাট্যকার জন্মাননি যারা রাজার প্রাসাদে এবং উদ্যানে সুন্দর সুন্দর প্রেমের গল্প লিখবেন, করবেন, এটুকুনি কাজ হিসেবে বেঁচেছে। ভারতবর্ষে এমন নাট্যকারও জন্মেছে যারা লেখার মাধ্যমে থাবড়া মারতে পারে। ধন্যবাদ।